পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির সৌন্দর্য এতটাই অসাধারণ যে মানুষ সেখানে গিয়ে নিজের সমস্যাগুলো ভুলে যায়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই কখনো কখনো লুকিয়ে থাকে এমন এক শক্তি যার সামনে মানুষের তৈরি সবকিছুই কয়েক মিনিটের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আর এমন একটি জায়গা হলো হিমালয়, পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, বরফে ঢাকা অসংখ্য পাহাড়, গভীর উপত্যকা, আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য নদী। কিন্তু 2026 সালের আগস্টে এই শান্ত হিমালয়ের বুকেই ঘটে গেল এমন এক ঘটনা যা কয়েক মিনিটের মধ্যে বদলে দিল অসংখ্য মানুষের জীবন। একটি নদী হঠাৎ ফুলে উঠল, পাহাড় থেকে নেমে এলো কাদা, পাথর আর জলের বিশাল স্রোত। সেতু ভেঙে পড়ল, রাস্তা হারিয়ে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেল, আর অনেক পরিবার এক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলল তাদের আপনজনকে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ঘটেছিল হিমালয়ের বুকে? কোথা থেকে এলো এই বিপুল জলরাশি? কেন মানুষ পালানোর মতো সময় পেল না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঘটনা কি শুধু প্রকৃতির দুর্যোগ, নাকি হিমালয় বদলে যাওয়ার একটি সতর্কবার্তা? আজ আমরা সেই গল্পটাই জানব। এটা শুধু একটি বন্যার গল্প নয়, এটা কয়েক মিনিটের মধ্যে বদলে যাওয়া মানুষের জীবনের গল্প। এটা নেপালের গল্প, এটা হিমালয়ের গল্প, এবং এটা প্রকৃতির সেই শক্তির গল্প যাকে মানুষ যতই ভুলে যাক, প্রকৃতি কখনো ভুলে যায় না। নেপালকে আমরা সাধারণত চিনি তার পাহাড়ের জন্য, এভারেস্ট, হিমালয়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কিন্তু এই পাহাড়ি দেশের জীবন সবসময় এতটা শান্ত নয়, কারণ যেখানে পাহাড় আছে সেখানেই আছে ভূমিধসের ঝুঁকি। যেখানে হিমাবাহ আছে সেখানে আছে হঠাৎ বরফ জলের প্রবাহের আশঙ্কা। আর যেখানে পাহাড়ের মধ্যে দিয়ে নদী বয়ে যায় সেখানে একটি ছোট্ট পরিবর্তনও কখনো কখনো বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। 2026 সালের আগস্টে সেই বাস্তবতায় সামনে আসে নেপালের রাসুয়া জেলায়। চীন তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত এই অঞ্চলটি নেপালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ, রয়েছে পাহাড়ি বসতি, আর রয়েছে ভোতেকোশির নদী। সাধারণ দিনে এই নদী দেখতে যতটা শান্ত, সেই দিন তার চেহারা ছিল সম্পূর্ণ অন্যরকম। সেই দিনও মানুষ ঘুম থেকে উঠেছিল স্বাভাবিকভাবে। কেউ কাজে যাচ্ছিলেন, কেউ দোকান খুলছিলেন, কেউ সীমান্তের দিকে পণ্য নিয়ে যাচ্ছিলেন, কেউ পরিবারের সঙ্গে দিনের পরিকল্পনা করছিলেন। কেউ জানতেন না কয়েক মুহূর্তের পর তাদের পরিচিত পৃথিবীটা আর আগের মতো থাকবে না। তারপর পাহাড়ের দিক থেকে আসে অস্বাভাবিক শব্দ, নদীর জল দেখা যায় পরিবর্তন, আর খুব দ্রুত সেই পরিবর্তন পরিণত হয় বিপর্যয়। উজান থেকে নেমে আসে বিপুল পরিমাণ জল ও ধ্বংসাবশেষ। কাদা, পাথর, গাছ আর বরফ মিশ্রিত উপাদান নিয়ে সেই স্রোত নিজের দিকে ছুটে আসে। মানুষের হাতে তখন সময় ছিল খুবই কম। একটি ফ্ল্যাশ ফ্লাডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, এটা আপনাকে সবসময় প্রস্তুত হওয়ার সুযোগ দেয় না। সাধারণ বন্যার ক্ষেত্রে জল ধীরে ধীরে বাড়তে পারে, কিন্তু পাহাড়ি এলাকায় যদি হঠাৎ বিশাল পরিমাণ জল ও ধ্বংসাবশেষের সরু উপত্যকার মধ্য দিয়ে নেমে আসে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাসুয়া ঠিক এমনটাই দেখা যায়। প্রবল স্রোতে সেতু ক্ষতিগ্রস্ত হয়, রাস্তা ভেঙে যায়, গাড়ি ও অন্যান্য স্থাপনা ভেঙে যায়, নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, জলবিদ্যুৎ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, আর সবচেয়ে বড় বিপর্যয় ঘটে মানুষের জীবনে। বন্যার পর যখন উদ্ধার অভিযান শুরু হয়, তখন সামনে আসতে থাকে মৃত্যুর হিসাব। সর্বশেষে প্রকাশিত প্রতিবেদন 95টি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল, এবং শত শত মানুষ নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই সংখ্যা স্থির নয়। উদ্ধার অভিযান চলতে থাকায় মৃত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তন হতে পারে। তবে একটা বিষয় সংখ্যার থেকেও গুরুত্বপূর্ণ, একজন নিখোঁজ মানুষ মানে একটি পরিবারের অপেক্ষা করছে। একজন মা হয়তো সন্তানের ফেরার অপেক্ষায় আছে, একজন সন্তান হয়তো বাবার ফোনের অপেক্ষায়, একজন স্ত্রী হয়তো দরজার দিকে তাকিয়ে আছেন, আর সেই অপেক্ষার কোনো শেষ নেই। খবরের কাগজে একটা সংখ্যা কয়েক সেকেন্ডে পড়ে ফেলা যায়, কিন্তু সেই সংখ্যার পেছনে থাকা একটি পরিবারের শূন্যতা কখনো সংখ্যা মাপা যায় না। এই বন্যায় শুধু মানুষের জীবন নয়, নেপালের গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়।
সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভেঙে পড়েছে, সীমান্ত যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, বাণিজ্যিক পরিবহন থমকে গেছে। আর অনেক মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ দুর্যোগের পর মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি হলো খাবার, জল, ওষুধ এবং নিরাপদ আশ্রয়ের। কিন্তু সেই জায়গাতেই যদি যাওয়ার না রাস্তা থাকে, তাহলে উদ্ধার অভিযান কতটা কঠিন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বন্যার পর শুরু হয় সময়ের সঙ্গে দৌড়। নেপাল সেনাবাহিনী, পুলিশ, উদ্ধারকারীর দল, স্থানীয় মানুষ সবাই নিজেদের মতো করে সাহায্যে এগিয়ে আসেন। কেউ আহতদের খুঁজছেন, কেউ ধ্বংসস্তূপ সরাচ্ছেন, কেউ নিখোঁজদের সন্ধান করছেন, কেউ খাবার ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু উদ্ধারকারীদের নিজেদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। কারণ নদীর স্রোত তখনও শক্তিশালী, অনেক রাস্তা ধ্বংস, অনেক সেতু অচল, আর পাহাড়ি আবহাওয়া যে কোনো মুহূর্তে পরিস্থিতিকে আরও খারাপ করে দিতে পারে। তারপরে উদ্ধার কাজ থামেনি, কারণ ধ্বংসস্তূপের নিচে বা কোনো বিচ্ছিন্ন এলাকায় হয়তো একজন মানুষ এখনও বেঁচে আছেন, আর একজন মানুষকে বাঁচানোর আশায় উদ্ধারকারীদের সামনে এগিয়ে নিয়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত বিশাল জলরাশি হঠাৎ তৈরি হলো কিভাবে? প্রাথমিক তদন্তে সীমান্তের উজানে বড় ধরনের ভূমি, পাথর ও বরফের ধসের সম্ভাবনার কথা সামনে আসে। একই সময়ের কাছাকাছি একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ধসের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ কোনোভাবে বাধাগ্রস্ত হয়ে থাকতে পারে এবং পরে সেই বাঁধ ভেঙে গেলে বিপুল পরিমাণ জল ও ধ্বংসাবশেষ নিচের দিকে নেমে আসতে পারে। তবে ঠিক কোন প্রক্রিয়া এই বিপর্যয় ঘটেছে তা নিশ্চিত করতে আরও বৈজ্ঞানিক তদন্ত প্রয়োজন। অর্থাৎ আমরা এখনই একটিমাত্র কারণকে দায়ী করতে পারি না। প্রকৃতির বড় দুর্যোগ অনেক সময় একাধিক কারণের ফল। এখানেই গল্পটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হিমালয় আজ দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, হিমালয়ের অবস্থা বদলাচ্ছে, বরফ গলার ধরন পরিবর্তন হচ্ছে, পাহাড়ের কিছু অংশে আরও অতি স্থিতিশীল হয়ে উঠতে পারে। এগুলো সরাসরি এই একটি বন্যার একমাত্র কারণ এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়। কিন্তু বিজ্ঞানীরা বহু বছর ধরেই সতর্ক করে আসছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয় অঞ্চলের বিভিন্ন ধরনের জলবায়ু ও ভূপ্রাকৃতিক ঝুঁকি বাড়তে পারে। তাই নেপাল এই ঘটনা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, আমরা কি ভবিষ্যতের জন্য যথেষ্ট প্রস্তুত? প্রকৃতিকে থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। উন্নত আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা যায়, নদীর জলের উচ্চতা পর্যবেক্ষণ করা যায়, ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষের জন্য দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়, সেতু ও রাস্তা নির্মাণের আগে ভূপ্রাকৃতিক এবং দুর্যোগের ঝুঁকি আরও ভালোভাবে বিশ্লেষণ করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিমালয়ের মতো সংবেদনশীল অঞ্চলে প্রকৃতির পরিবর্তনকে অবহেলা না করে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করা হবে। কারণ কয়েক মিনিটের সতর্কবার্তা কখনো কখনো শত শত মানুষের জীবন বাঁচাতে পারে। বন্যার জল একসময় নেমে যাবে, কাদা শুকিয়ে যাবে, ভেঙে যাওয়া রাস্তা আবার তৈরি হবে, নতুন সেতু তৈরি হবে, মানুষ আবার দোকান খুলবে, আবার শিশুরা স্কুলে যাবে, জীবন হয়তো আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যারা সেই দিন কাউকে হারিয়েছেন, তাদের কাছে জীবন আর কখনো পুরোপুরি আগের মতো হবে না। এই কারণেই কোনো প্রাকৃতিক দুর্যোগকে শুধু একটা খবর হিসেবে দেখা উচিত নয়, কারণ খবরের কয়েকটি লাইনের পেছনে থাকে মানুষের পুরো একটা জীবন। নেপালের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পাহাড় যতই সুন্দর হোক, তার শক্তিকে কখনো অবহেলা করা যায় না। প্রকৃতি আমাদের শত্রু নয়, কিন্তু প্রকৃতিকে না বুঝে তার ওপর নির্ভর করে বেঁচে থাকা অবশ্যই বিপজ্জনক। হয়তো হিমালয় আমাদের কোনো উত্তর দিচ্ছে না, হয়তো সে শুধু একটা প্রশ্ন করছে, তোমরা কি এবার থেকে একটু বেশি প্রস্তুত থাকবে? আর সেই প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। এটা ছিল নেপালের সেই ভয়ঙ্কর দিনের গল্প, একটি নদীর গল্প, একটি পাহাড়ের গল্প, আর সেই মানুষগুলোর গল্প যারা কয়েক মিনিটের মধ্যে হারিয়ে ফেলেছিলেন তাদের চেনা পৃথিবী।